আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সম্মানিত দর্শক, আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও করেছিলাম এই ডিজিটাল সার্ভে সম্পর্কে। অর্থাৎ আমাদের দেশে ডিজিটাল সার্ভে প্রথমত দুটি পাইলট প্রকল্প হিসাবে ঘোষণা করা হয় এবং সেই পাইলট প্রকল্প সমাপ্তির পথে এবং সেখান থেকেই মূলত একটা পজিটিভ ফিডব্যাক আসার পর আমি বলেছিলাম যে নতুন করে শুরু হবে এবং সেই যে শুরু হবে অলরেডি সেটা শুরু হয়ে গেছে এবং তার জন্য প্রাককালে আপনাদের কিছু করণীয় আছে এবং সেটা সম্পর্কে একটা নোটিশও জারি করা হয়েছে। আজকে মূলত এই নোটিশটায় কি বলা হয়েছে, আপনাদের করণীয়টা কি, সে সম্পর্কে অবশ্যই সেই নোটিশটা পড়ে শোনাবো। সাথে সাথে সেই নোটিশের যে কথাবার্তাগুলো সেগুলোর উপর একটা আলোকপাত অবশ্যই থাকবে। কিন্তু তার পূর্বে আপনাদেরকে আমি বলে রাখি যে এই যে ডিজিটাল সার্ভেটার কথা যখন বললাম, অনেকেই অনেকভাবে নিয়েছেন, অনেকে সিরিয়াসভাবে নেয়নি, আবার অনেক ইউটিউবার আপনাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে যে দেশে কোনো আর সার্ভে হবে না, দেশে যা হয়ে গেছে এটাই শেষ সার্ভে ইত্যাদি ইত্যাদিভাবে বিভিন্ন কথাবার্তা বলেছেন। যাই হোক, সেদিকে আমরা না যাই, আজকের যে আলোচ্য বিষয় সেদিকে আমরা ফিরে যাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই যে ডিজিটাল সার্ভেটা কিভাবে করা হয়, ডিজিটাল সার্ভেটা করা হবে কিভাবে সেটা পূর্বেও বলেছি। তারপরও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখানে ডিজিটাল সার্ভে কিভাবে করা হবে, কি কি ইকুইপমেন্ট লাগবে এবং প্রত্যেকটা ইকুইপমেন্ট কিভাবে ব্যবহার টোটালি সেখানে দেয়া আছে। আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন, অর্থাৎ এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া আছে। তারপরেও আমি ছোট করে একটু বলি এই ডিজিটাল ওয়াইজ শব্দটা কেন বলা হয়েছে। এই ডিজিটাল শব্দটা বলা হয়েছে এজন্যই যে আমরা এখন যে নকশাটা পাই সেটা কিন্তু অনলাইনে পাই না, আবার অনলাইনে পেলেও কোথায় আমার দাগটা সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি না। কিন্তু এই যে ডিজিটাল সার্ভেটা, এর মাধ্যমে আপনি আপনার দাগ কোন জায়গায় এবং দাগের চারপাশে কে আছে কিভাবে টোটালি আপনি গুগলে ম্যাপে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি এখন ঘরে বসে আমেরিকার যদি মনে করেন কোনো একটা শহরের কোনো একটা টাওয়ারকে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু গুগল ম্যাপে আপনি ওই টাওয়ারটা একদমই স্পষ্টভাবে দেখতে পান। তদ্রূপ বাংলাদেশেও আপনার ঘর কোন জায়গা আছে, আপনার বাড়ি কোন জায়গা আছে, আপনার জমি অর্থাৎ ফসলি ক্ষেত কোন জায়গা আছে, সব কিছুই আপনি ঘরে বসে দেখতে পাবেন। আর সেজন্যই মূলত এই মেথডটা তৈরি করা হয়। এই যে সার্ভেটা, এটা মূলত একটা কোরিয়ান কোম্পানি এই সার্ভেটা করতেছে এবং এরা বিশ্বের বিভিন্ন দেশে তারা সার্ভে করেছে এবং তাদের সেই অভিজ্ঞতার আলোকেই বাংলাদেশেও তারা শুরু করেছে। তো বাংলাদেশে মূলত এখন 6টি এরিয়াতে শুরু হয়েছে। সেই 6টি কোন এরিয়া অবশ্যই আমি সেটা জানিয়ে দিব, কিন্তু তার পূর্বে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে এই যে নোটিশে মূলত কি বলা আছে। সুপ্রিয় শ্রোতা, ভূমি মালিকের করণীয়, অর্থাৎ এই যে ডিজিটাল সার্ভে শুরু হলো, সেই ডিজিটাল সার্ভে ভূমি মালিকের করণীয়গুলো কি, এর ভিতরে প্রথমেই বলা আছে। অর্থাৎ 1 নম্বরে ডিজিটাল পদ্ধতিতে ইটিএস মেশিন এবং ড্রোনের মাধ্যমে, অর্থাৎ এই যে জরিপটা এটা ড্রোনের মাধ্যমে করা হবে এবং জরিপ কাজ হবে বিধায় জরিপ কাজ শুরু হওয়ার পূর্বেই আপনার জমির আইল বা সীমানা নির্ধারণ করে রাখুন। অর্থাৎ আপনার যে জমিটা আছে, যে এখানে যে এলাকায় যেভাবে তার চারপাশে আপনি একটা সীমানা দিয়ে দিবেন। অর্থাৎ আমরা তো সাধারণত ফসলি জমিগুলো মাঠে থাকে, সেগুলোর সীমানা কোন জমিটার কোনটা সেটা অনেক সময় নির্ধারিত থাকে না, শুধু আইল থাকে, সেই আইলটাও অনেক সময় দেখা যায় না। তো সেটাকে ভিজুয়ালি করে রাখবেন, অর্থাৎ যাতে ক্যামেরার চোখে সেটা ধরা পড়ে। এরপরে জরিপ এলাকায় 2 নম্বরে আছে যে জরিপ এলাকার জরিপ শুরু হওয়ার সাথে সাথে আপনার মালিকাধীন জমির আইল সীমানা জরিপ কাজে নিয়োজিত সার্ভে টিমকে দেখিয়ে দিন। মনে রাখবেন আপনার দেখানো জমির আইল সীমানার উপর নকশার সঠিকতা নির্ভর করবে। অর্থাৎ আপনার যে জমিটা আছে সেই জমিটা কিভাবে আছে আর সেটার চারপাশে যেরকম আপনি আইল বা সীমানা নির্ধারণ করবেন, আর এবং পাশাপাশি আপনি সেই জমিটা যারা সার্ভে টিম যাবে তাদেরকে আপনি দেখিয়ে দিবেন যে ভাই আমার সীমানা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এর পাশে এ আছে, এরা আছে, এটা আপনি নির্ধারণ করে দিবেন। 3 নম্বর আছে জমির ভূমি উন্নয়ন কর খাজনা নামজারি হালনাগাদ করে রাখুন। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। অর্থাৎ আমরা এখনও অনেকেই অলসতার ভিতর দিয়ে পার করতেছি।
যে খাজনা খারিজ করতেছি না, বলতেছি জরিপ আসুক তারপর করব। আসলে জরিপ আসলে করা যাবে না, কারণ আপনার যদি হাল খাজনা এবং খারিজ কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনার জমি তারা জরিপে অন্তর্ভুক্ত করবে না। দেখা যাবে হয় সরকারের খাস খতিয়ানে অথবা অন্য কারোর নামে একটা হিবিজিবি তৈরি হবে, এবং আপনি কিন্তু সেটা নিয়ে পরবর্তীতে আবার দেওয়ানি আদালত বিভিন্ন দৌড়দৌড়ির ভিতরে আপনি পড়ে যাবেন। সুতরাং যারা খাজনা এখনও কমপ্লিট করেননি বা খাজনা অপরিশোধিত আছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খাজনা দিন। আর খাজনা দিতে গিয়ে যদি দেখেন খাজনা নিতে চাচ্ছে না, তাহলে অবশ্যই আপনারা কারণ জানাবেন যে কি কারণে আপনি খাজনা দিবেন না, সেই কারণটা অবশ্যই সংশোধন করে আপনারা খাজনা পরিশোধ করবেন। এরপরে 4 নম্বরে আছে যে খানাপুরি স্তরে নকশা সম্পন্ন হওয়ার পর খতিয়ান প্রস্তুতকালে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব যে আইন, সেই আইনের 144-4 ধারায় 1955 সালের পূর্ববঙ্গীয় প্রজাস্বত্ব বিধিমালা 26, 27 এবং 1935 সালের সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ম্যানুয়াল, ভূমি উন্নয়ন কর প্রদানের দাখিলা, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ওয়ারিশ সনদপত্র প্রভৃতি তথ্যসহ ভূমি মালিক অথবা তার প্রতিনিধি মাঠে হাজির থেকে সার্ভেয়ারকে দেখিয়ে সঠিকভাবে তার নাম রেকর্ডভুক্ত করবেন। অর্থাৎ যখন মাঠে এই খানাপুরি তৈরি হবে, অর্থাৎ জমিটা আপনার, তাহলে আপনার যে জমি সেই ক্ষেত্রে আপনার অবশ্যই প্রমাণ দিতে হবে। আর যদি আপনি দলিল দিয়ে জমি কিনে থাকেন, অর্থাৎ জমি যদি আপনি ক্রয়ের সূত্রে মালিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার দলিল থাকবে, এবং দলিল থাকলে সেই দলিল এবং আপনার নামজারি এগুলা। আবার যদি দেখেন আপনি পর্চামূলে মালিক হয়েছেন, তাহলে সেই পর্চাগুলো এবং লাস্ট যে জরিপ সেই অনুযায়ী আপনি খাজনা দিয়েছেন সেটা, এবং আপনার মনে করেন আইডি কার্ড, তারপরে আপনার জন্ম সনদ, ওয়ারিশ সনদ, এই যে আনুষঙ্গিক কাগজগুলো, এই সব কিছুই আপনার সেখানে দাখিল করতে হবে, এবং সেগুলো যদি সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে যদি থাকে তাহলে আপনার নামে সেটা নামজারি আপনার নামে সেই রেকর্ড সম্পন্ন হবে। এই খানাপুরি তৈরি হওয়ার পর কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন যে আপনার নাম, ঠিকানা, আপনার জমি, অর্থাৎ জমি কতটুকু সেইগুলি সঠিকভাবে উত্তোলন করা হয়েছে, অর্থাৎ ওই যে খানাপুরি তৈরি হলো সেখানে সঠিকভাবে আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, দ্যাটস ওকে। আর যদি না থাকে তাহলে পরবর্তী যে ধাপ, অর্থাৎ ওখানকার যে ভূমি যে সেটেলমেন্ট অফিসার থাকবে তার বরাবরে আপনারা পিটিশন দিবেন, যেটাকে আমরা 30 ধারা বলে থাকি, এবং সেই পিটিশনের মাধ্যমে কিন্তু আপনারা সেগুলো সংশোধন করে নিতে পারবেন। এবং সংশোধনের পর যদি আবারও যদি কোনো ত্রুটি আসে তাহলে সেক্ষেত্রে আপনারা আপিল করতে পারবেন 31 ধারা, এবং সেভাবেও কিন্তু আপনারা সেটা সমাধা করে নিতে পারবেন। এরপরে 10 নম্বর আছে যে চূড়ান্ত প্রকাশনার সময় যদি মুদ্রিত রেকর্ডে কোনো জালিয়াতি, করণিক ভুল, গাণিতিক ভুল বা মুদ্রাজনিত ভুল থাকে, তবে এস ম্যানুয়াল 1935-এর 533/534 বিধিতে এবং নকশায় কোনো ভুলের জন্য 537 বিধিতে তা সংশোধনের জন্য চূড়ান্ত প্রকাশনা অফিসারের মাধ্যমে অথবা সরাসরি সেটেলমেন্ট অফিসারের নিকট আবেদন করা যায়। নকশা ও পর্চা প্রিন্ট হয়ে চূড়ান্ত প্রকাশনাকালে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে প্রতিটি পর্চা 100 টাকা এবং প্রতিটি নকশার মূল্য 500 টাকা জমা দিয়ে তাৎক্ষণিকভাবে পর্চা নকশা সংগ্রহ করা যাবে। পরবর্তীতে পর্চা নকশা জেলা প্রশাসক দপ্তরে হস্তান্তরিত হলে আপনি সেখান থেকেও সমপরিমাণ টাকা জমা দিয়ে পর্চা নকশা সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনার পুরো চূড়ান্ত হয়ে গেল, তখনও যদি ভুলভ্রান্তি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, অর্থাৎ নকশায় যদি কোনো ভুল থাকে বা অন্য কোথাও যদি ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনারা এর সমাধান করতে পারবেন ওই মাঠ পর্যায়ে। এরপরে 11 নম্বরে বলা হয়েছে যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ ও জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সকলের নিকট হস্তান্তরিত চূড়ান্ত রেকর্ডের বিরুদ্ধে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করে প্রতিকার পাওয়া যাবে। এই যে 10 নম্বর পর্যন্ত, অর্থাৎ মাঠ পর্যায়ে আপনি প্রতিকার পেলেন না, তারপরও ভুলভ্রান্তি হলো, তারপরও আপনার অপশন থাকবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মামলা করে আপনার সেই সমস্যা আপনি সমাধান করে নিতে পারবেন। এখন আসছে লাস্ট যে একটা অপশন, সেখানটা খুবই গুরুত্বপূর্ণ, যে জরিপ চলা অবস্থায় খতিয়ান ও ম্যাপের তথ্য জানার জন্য ও অনলাইন আপিল কেস দায়ের করার বিষয়ে www.settlement.gov.bd ভিজিট করুন। অর্থাৎ এই একটা ওয়েবসাইট দেওয়া আছে যে www.settlement.gov.bd,
এই ওয়েবসাইটে আপনারা ঢুকে আপনার যে জরিপটা সেটা কতটুকু হয়েছে বা কী অবস্থায় আছে সেটা জানতে পারবেন। পাশাপাশি যদি আপনার আপত্তি দেওয়ার থাকে তাহলে আপনি সেই অনলাইনের মাধ্যমে সেখানে আপত্তি দিতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, তাহলে আমরা এই যে আলোচনাটা অর্থাৎ যে তথ্যটা আমরা আজকে পেলাম, এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট আমি আমার দিক থেকে মনে করি যে তিনটা জিনিস ইম্পর্টেন্ট কি, সেটা হলো যে আপনার সকল অর্থাৎ এই জরিপের পূর্বে আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো সব হালনাগাদ করে রাখা, পাশাপাশি জমিটার সীমানা নির্ধারণ করে রাখা এবং ভিজুয়ালি যাতে ক্যামেরার চোখে সেটা ধরা পড়ে। এবং 3 নম্বরে যেটা সেটা হলো যে সেটেলমেন্ট অর্থাৎ এই যে জরিপ যে কর্মকর্তারা তাদেরকে আপনার সহযোগিতা করা, অর্থাৎ আপনার কাগজপত্র সেখানে নিয়ে যাবেন, তাদেরকে জমিটা দেখিয়ে দিবেন এবং আপনার কাগজপত্রে যদি কোনো বুঝতে তাদের সমস্যা হয় সেগুলো আপনি বুঝিয়ে বলবেন। এই যে কাজগুলো এগুলো যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু ভুলের সংখ্যা একেবারেই কমে আসবে, বলতে গেলে জিরোতে। সুতরাং এই 3টা কাজ আপনাদেরকে খুবই যত্ন সহকারে করতে হবে। তাহলে এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে, আরও বোঝার থাকে, তাহলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন বা কমেন্টস করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন।